প্রতি মাসে 20,000 টাকা আয়ের জন্য মিউচুয়াল ফান্ডেতে কত টাকার এসডব্লিউপি করতে হবে? অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন করে থাকেন। নমস্কার বন্ধুরা, আমি সিসির NISM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কত কর্পাস দরকার, সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এসডব্লিউপির জন্য কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো, তিনটে প্র্যাকটিক্যাল সিনারিওতে যেখানে আপনি মিউচুয়াল ফান্ড থেকে 8%, 10% আর 12% রিটার্ন পাচ্ছেন, সেখানে আপনার কর্পাসটা কত হওয়া দরকার হবে, এবং সবশেষে একটা প্র্যাকটিক্যাল কেস আপনাদেরকে সলভ করে দেখাবো। মিস্টার রাহুল কিভাবে এসডব্লিউপির প্ল্যানিংটা করছেন, তিনি প্রতি মাসে কত টাকা তুলতে পাচ্ছেন এবং 10 বছর পরে তার ওই মিউচুয়াল ফান্ডে কত টাকা থেকে যাচ্ছে। তো সবার প্রথমে একেবারে সংক্ষেপে জেনে নিই যে এসডব্লিউপি কি। দেখুন, এসডব্লিউপির পুরো নাম হচ্ছে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। এটা এসআইপির একেবারেই উল্টো। এসআইপিতে কি হয় যে আপনি প্রতি মাসে মাসে কিছু টাকা জমা করেন এবং পরে গিয়ে সেই টাকাটা একটা বড় অ্যামাউন্ট তৈরি করে। এসডব্লিউপিতে কি হয়, সেখানেতে আপনি একটা মোটা টাকা প্রথমে জমা করে দেন, তারপর সেই টাকা থেকে প্রতি মাসে মাসে অল্প অল্প করে টাকা তুলতে থাকেন। মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপিতে আপনি কত পার্সেন্ট টাকা তুলবেন তার একটা হিসেব আছে, একটা থাম্ব রুল আছে। এটাকে বলা হয় সেফ উইথড্রয়াল রেট, আর এটা হচ্ছে আপনার 4 থেকে 6%। এইবার মনে করুন আপনি একজন কনজারভেটিভ ইনভেস্টার, আর সেই কারণের জন্যই আপনি এসডব্লিউপি করেছেন কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে। কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে কি হয়, এক্ষেত্রে আপনার ডেট প্রোডাক্টেতে বেশি ইনভেস্ট হয়, ইকুইটিতে কম ইনভেস্ট হয়। সেই কারণের জন্য এখানেতে ভোলাটিলিটিটা কম থাকে, আবার এখান থেকে রিটার্ন পোটেনশিয়াল সেটাও কম থাকে। কিন্তু এক্ষেত্রে আবার রিটার্নটা অনেকটাই প্রেডিক্টেবল, ইকুইটির মতো অতটা ভোলাটাইল না। এবার যেহেতু এখান থেকে আমি 8% রিটার্ন এক্সপেক্ট করতে পারি, তাহলে আমি সেফ উইথড্রয়ালের ক্ষেত্রে এর অর্ধেক মানে 4% উইথড্র করব। কারণ 8% রিটার্ন আর 8% যদি তুলে নিই তাহলে কিন্তু বিপদ আছে। তো সেই কারণের জন্য আমি এর 50% তুলবো, 4% তুলবো। তাহলে আমি প্রতি মাসে যদি 20,000 টাকা তুলতে চাই, তাহলে বছরে আমার কত তুলতে হচ্ছে? 20 গুণিত 12 মানে 2,40,000 টাকা। এইবার 2,40,000 টাকা প্রতি বছর তুলতে হবে এবং সেটা আমার টোটাল কর্পাসের 4% হতে হবে। তাহলে আমার কর্পাসটা কত চাই? 2,40,000 ডিভাইড বাই 4%, তাহলে সেটা আসছে 60 লাখ। মানে যদি আমি 60 লাখ টাকা ইনভেস্ট করে রাখি এসডব্লিউপিতে এবং সেইখান থেকে যদি 4% হারে তুলতে থাকি, তাহলে একদম আমি সেফ থাকবো এবং সময়ের সাথে সাথে কিন্তু আমার কর্পাসটা বাড়তে থাকবে। এইবার অনেকে ভাবছেন যে আমি এর থেকে বেশি তুলতে পারি কি? হ্যাঁ, বেশি তুলতেই পারেন, কিন্তু যখনই বেশি তুলবেন তাহলে কিন্তু একটা রিস্ক থেকে যাবে। সেই কারণের জন্য আমি বলবো যে রিস্কটাকে কম রাখুন, আপনি কম তুলুন, বেশি টাকা জমা করে রাখুন, টাকা তো আপনারই থাকছে। যখন দেখবেন যদি খুব বেশি বেড়ে যায় তখন একটু চাইলে বাড়িয়ে নিতে পারেন। আর প্রশ্ন হলো যে আমি যদি কনজারভেটিভ ইনভেস্টার হই, তাহলে আমি কি ধরনের ফান্ডেতে এসডব্লিউপি করতে পারি? প্রথম তো কনজারভেটিভ হাইব্রিড ফান্ড বলেইছি, এছাড়া কর্পোরেট বন্ড ফান্ড হতে পারে, এটা পিওর ডেট প্রোডাক্ট, অথবা ব্যাংকিং অ্যান্ড PSU ফান্ড, এটাও ডেট প্রোডাক্ট। তাহলে একটা হাইব্রিড প্রোডাক্ট আর দুটো ডেট প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্টেতে আপনি ইনভেস্ট করতে পারেন। এইবার যদি আপনি মডারেট ইনভেস্টার হন, তাহলে কি হয় যে আপনি একটু বেশি ঝুঁকি নিতে পারবেন, কনজারভেটিভের থেকে বেশি ঝুঁকি। তাহলে সেক্ষেত্রে আপনার ফান্ড সিলেকশনটা এরকম হতে পারে, আপনি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বা মাল্টি অ্যাসেট ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। এবার আমি যদি ধরে নিই এই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বা মাল্টি অ্যাসেট ফান্ড থেকে 10%-এর মতো রিটার্ন পেতে পারি, তাহলে আমি সেফ উইথড্রয়াল রেট হিসাবে 5% নেব। তো এক্ষেত্রে আমি একটু বেশি উইথড্র করার সুযোগ পাচ্ছি। কেন? কারণ আমি যে প্রোডাক্টটাতে ইনভেস্ট করেছি সেটারই রিটার্ন দেওয়ার ক্ষমতা বেশি। আগেরটাতে 8% রিটার্ন পাবে ধরেছিলাম, এইটার ক্ষেত্রে আমি 10% রিটার্ন পাবো ধরেছি, সেই জন্য আমি একটু বেশি টাকা তুলতে পারি। তো যদি আমি 5% উইথড্রয়াল করি, তাহলে আমার কত টাকা লাগবে বা কত কর্পাস আমাকে ইনভেস্ট করতে হবে? সেই একই 2,40,000 ডিভাইড বাই 5%, কারণ এক্ষেত্রে উইথড্রয়াল রেট 5%। তো সেটা ক্যালকুলেশন হয়ে আসছে আপনার 48 লাখ টাকা। কিন্তু এটাও ঠিক যে এক্ষেত্রে কিন্তু ভোলাটিলিটিটাও বেশি, আগের ফান্ডের থেকে কিন্তু এখানেতে ভোলাটিলিটিটা বেশি হবে। এবার যদি আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টার হন, তাহলে সেক্ষেত্রে
আপনি একটুখানি আরও বেশি রিস্কি প্রোডাক্টটাতে ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আরেকটু ইকুইটি প্রোডাক্টটাতে ইনভেস্ট করা যেতে পারে, যেটাতে একটু ইকুইটি বেশি আছে। যেমন ধরুন, আপনি চাইলে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড অথবা ইকুইটি সেভিং ফান্ড এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রে রিটার্ন পোটেনশিয়ালটা একটু বেশি। সেক্ষেত্রে আপনি 12% যদি রিটার্ন এক্সপেক্ট করেন, তাহলে সেফ উইথড্রয়াল রেট হিসাবে আপনি 4% টাকা তুলতে পারবেন। তাহলে এক্ষেত্রে কর্পাস কত লাগবে আপনার? ওই 2,40,000 ডিভাইড বাই 6%। এক্ষেত্রে আমি 6% উইথড্রয়াল রেট ধরেছি, তো সেটা আসছে আপনার 40 লাখ টাকা। এইবার একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে যেটা আমি অ্যাগ্রেসিভ ইনভেস্টারদের জন্য যেটাতে SWP সাজেস্ট করলাম, সেটা কিন্তু সবথেকে বেশি রিস্কি এবং সবথেকে বেশি ভোলাটাইল। বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা যেমন আছে, তেমন কখনো কখনো এর মার্কেট খুব ডাউনও হয়ে যেতে পারে। তো কখনো কখনো এমন হতেই পারে যে এখান থেকে নেগেটিভ রিটার্নও দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু টাকা তুলে নিলে আপনার যে মূল প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটাও কমে যেতে পারে। তো সেটার থেকে বাঁচার জন্য কি স্ট্র্যাটেজি হবে সেই নিয়ে অলরেডি একটা ভিডিও কিন্তু বানিয়ে রেখেছি। আপনি চাইলে এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেতে সেটা দেখে নিতে পারেন। এইবার আসি একটা প্র্যাকটিক্যাল কেসেতে। মনে করুন রামবাবু, তিনি SWP করেছেন। আমি ধরে নিচ্ছি যে তিনি মডারেট ইনভেস্টার এবং যে ফান্ডেতে ইনভেস্ট করেছেন সেই ফান্ড থেকে অ্যাভারেজ 10% CAGR হারে রিটার্ন তিনি এক্সপেক্ট করছেন। আর তিনি তার উইথড্রয়াল রেটটা রেখেছেন 5%। এবং সাথে সাথে আরেকটা জিনিস করেছেন, সেটা হচ্ছে যে প্রতি বছর বছর তার উইথড্রয়াল রেটটাকে 7% হারে বাড়িয়ে গেছেন। স্বাভাবিক, এটা করতেই হবে, কারণ প্রথম বছর 5%-এ চলে যাবে, কিন্তু দ্বিতীয় বছর ওই 5% টাকা তুললে আমার চলবে না, কারণ তখন ইনফ্লেশন এসে গেছে। তো সেই জন্য আমার বেশি টাকা লাগবে। সেই কারণের জন্যই আমি যদি দেশের ইনফ্লেশন 7% ধরি, তো আমার যে টাকা যেটা তুলবো সেটাকে আমি প্রতি বছর বছর 7% হারে বাড়িয়ে যাব। তাহলে কি আমার চলবে? আদারওয়াইজ কি হবে, 5 বছর পরে ওই 5% টাকাতে আমার চলবে না। তো আমি সেই ব্যবস্থাটাও রেখে নিলাম এখানেতে, যে ইনফ্লেশনটাকেও আমার হিসাবের মধ্যে ইনক্লুড করে নিলাম। তাহলে এইবার প্রশ্ন হলো, এইভাবে যদি তিনি প্রতি মাসে মাসে টাকা তুলতে থাকেন এবং বছর বছর 7% হারে টাকা তোলার পরিমাণও বাড়াতে থাকেন, তাহলে এই টাকা দিয়ে তার কতদিন চলবে? যদি 10 বছর পরে দেখি তার অ্যাকাউন্টে কত টাকা থাকবে, নাকি তার আগেই টাকা শেষ হয়ে যাবে? চলুন একটা প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন আপনাকে দেখাই। প্রথম বছর তিনি 50 লাখ টাকা ইনভেস্ট করেছেন এবং সেইখান থেকে তিনি 5% উইথড্রয়াল করেছেন, মানে 2.5 লাখ টাকা তুলে নিয়েছেন। তাহলে বছরের শেষে তার কত টাকা থাকলো? 47,50,000 টাকা। জাস্ট 50 লাখ থেকে 2,50,000 বাদ দিয়ে দিলাম। এইবার এই 1 বছর টাকাটাও তার মিউচুয়াল ফান্ডেতে থেকেছে, তো মিউচুয়াল ফান্ড থেকে তো কিছু রিটার্ন দিয়েছে। এবার রিটার্ন সবসময় ভোলাটাইল, সব বছর সমান হবে না, কিন্তু আমি হিসাবের খাতিরেতে সেটাকে প্রতি বছর ইকুয়ালি 10% হারেই ধরবো, এবং সেটা আমি ধরবো বছরের শেষে যে ব্যালেন্সটা থাকছে তার উপর 10%। তাহলে সেটা কত আসছে? 4,75,000 টাকা। 47,50,000-এ 10%। তাহলে প্রথম বছরের শেষে তার অ্যাকচুয়াল অ্যামাউন্ট কত হলো? তার রিটার্ন হয়েছে 4,75,000, খরচ হয়েছে 2,50,000। মানে 1 বছরের শেষে তার ফান্ড ভ্যালু বেড়ে গিয়ে হয়ে গেছে 52,25,000 টাকা, যদিও তিনি 2,50,000 টাকা তুলে নিয়েছেন। এইবার দেখা যাক যে দ্বিতীয় বছরে কি হলো। দ্বিতীয় বছরেতে আমার ওই 52,25,000 টাকা ওটা দিয়ে স্টার্ট হচ্ছে। এবার এইখান থেকে আমি যে টাকাটা তুলছি সেই পরিমাণটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। গত বছর আমি 2,50,000 তুলেছিলাম, এবছর জিনিসের দাম বাড়ছে, সেই কারণের জন্যই কিন্তু আমাকে বেশি টাকা তুলতে হবে। ইনফ্লেশনের উপর হিসেব করে 7% বাড়িয়ে নিয়ে আমি এবছর 2,67,500 টাকা তুললাম। তাহলে এই 2,67,500 টাকা তুলে নেওয়ার পর কত টাকা থাকলো? সেটা আপনার 52,25,000 থেকে 2,67,500 বিয়োগ দিয়ে দেব, সেটা আসছে আপনার 49,57,500 টাকা। এইবার এই দ্বিতীয় বছরেতেও তো টাকার থেকে কিছু রিটার্ন এসেছে, আর আমি সবসময় রিটার্নটা এন ব্যালেন্সের উপরেই ধরবো, যাতে আমি কম রিটার্ন দেখাই। তো আমি ওই 49,57,500-র উপর 10% যদি দেখে নিই, সেটা কত আসছে? 4,95,750 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে আমার ফান্ড ভ্যালু কিন্তু বাড়লো, সেটা বেড়ে কত হলো? 54,53,250 টাকা, যদিও বা আমি 2,67,500 টাকা তুলে নিয়েছি। এইবার এই যে ক্যালকুলেশনটা, সেটাকে যদি আমি আরও আগের বছরগুলোতে নিয়ে যাই,
এবার আর প্রতি বছরে আলাদা আলাদা করে দেখাচ্ছি না, পুরো একটা লিস্টেতে আগামী 10 বছর পর্যন্ত হিসাবটা আপনাকে দেখালাম। আপনি একটা কাজ করুন, ভিডিওটাকে পজ করে একবার দেখে নিন। দেখুন উইথড্রয়ালের অ্যামাউন্ট কিন্তু আমি প্রতি বছর 7% করে বাড়িয়ে গেছি, কিন্তু তারপরেও 10 বছর পরেও এত টাকা তুলে নেবার পরেও আমার এন্ড ব্যালেন্স মিউচুয়াল ফান্ডে সেটা কিন্তু থেকে যাচ্ছে 72,24,961 টাকা। এইবার এখান থেকে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমার মিউচুয়াল ফান্ডেতে কিন্তু রিটার্নটা 10% হারে প্রতি বছরই আসছে, আর আমি তুলছি কিন্তু কম, সেটা হচ্ছে 5% এবং তার সাথে 7% ইনফ্লেশন। কিন্তু আমি সেই তুলনায় টাকা কম তুলছি, আর সেই কারণের জন্যই কিন্তু আমার এন্ড যেটা ফান্ডের ভ্যালু সেটা কিন্তু আমি আগে যা ইনভেস্ট করেছিলাম তার থেকে বেশিই থাকছে। এইবার যেটা আপনাকে আমি শো করলাম সেটা তো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, বাস্তবে কিন্তু কখনোই এমন হবে না যে প্রতি বছর 10% হারে টাকা বাড়বে। তো কখনো কখনো টাকা কমে যাবে, এবং সেই সময়তে যখন আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো বিক্রি হয়ে যাবে তখন কিন্তু আপনার ক্যাপিটালটা কমে যাবে। আর এইটাই কিন্তু এসডব্লিউপির একটা বড় রিস্ক, যে যখন বাজার পড়বে সেই সময় কিন্তু বেশি বেশি করে ইউনিট বিক্রি হয়ে যাবে। আপনার প্রতি বছর 10% রিটার্ন নাও আসতে পারে, সেটা তো আপনাকে বলেইছি। আর যদি আপনি এই মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপিতে যে উইথড্রয়ালটা করছেন সেটা যদি 7-8% করে ফেলেন তাহলে কিন্তু সেটা ডেঞ্জারাস। সবসময় 4 থেকে 6% হচ্ছে সেফ উইথড্রয়াল রেট। তাহলে সব শেষে মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপি করার সময় কোন কোন বেস্ট প্র্যাকটিস আপনাকে ফলো করতে হবে, সেগুলো কি কি? প্রথম হচ্ছে যেটা আমি জাস্ট বললামই, যে 4% উইথড্রয়াল, এটা হচ্ছে সেফ উইথড্রয়াল রেট। 5 থেকে 6% করা যেতে পারে, কখনোই তার থেকে বেশি নয়। 2 নম্বর, এমার্জেন্সি ফান্ডে সবসময় 6 থেকে 12 মাসের টাকা আলাদা করে লিকুইড ফান্ডে রাখুন। যদি কখনো এমন হয় যে মার্কেট ক্র্যাশ করে গেছে বা মার্কেট এখন ডাউন আছে এবং আপনি দেখছেন যে আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালু আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন তার কাছাকাছি এসে গেছে বা তার থেকে কমে গেছে, মানে রেড ফ্ল্যাগ, একদম ইমিডিয়েটলি এসডব্লিউপি স্টপ। মানে আমার এখন ওই এসডব্লিউপি থেকে টাকা তোলা সম্পূর্ণ বন্ধ, আমার এমার্জেন্সি ফান্ডে যে টাকা আছে সেইখান থেকে আমি এখন খরচ করব। এখন আমি একদমই ইউনিট বিক্রি করব না, কারণ এটা আমার সিড ক্যাপিটাল, এটা এখন বিক্রি করলে কি হবে? এইবার যখন আবার এর ভ্যালু বাড়বে, মার্কেট যখন আবার আপ হবে, তখন আবার এখান থেকে আমি হারভেস্টিং চালু করব, মানে এখান থেকে আমি আবার টাকা তুলব। আর সেই কারণের জন্যই একটা ভালো সাজেশন হতে পারে যে আপনি দুটো এসডব্লিউপি করে রাখুন, একটা হচ্ছে লিকুইড ফান্ডে আর আরেকটা হচ্ছে এই আপনার ইকুইটি ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ডে। তো লিকুইড ফান্ডেতে কি হয় যে এখানেতে মার্কেট ভলাটিলিটি একেবারেই কম, তো সেটা ওই লিকুইড ফান্ডই হোক বা পোস্ট অফিসের এমআইএস হোক, এমআইএসেও করতে পারেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে লিকুইড ফান্ডেতেই করতে হবে। সিনিয়র সিটিজেন হলে আপনি চাইলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমও করতে পারেন, সেখানে আরও ভালো রিটার্ন 8.2%-এর মতো। তো একটা তো থাক সেফ জায়গাতে যেখান থেকে রেগুলার ইনকাম আসবেই, আর আরেকটা যেটা এসডব্লিউপি হবে যেটা কিনা আমার ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে হবে, সেটা কিন্তু স্ট্যাগার্ড ম্যানারে হবে। যখন মার্কেট আপ আছে তখন কিছু টাকা বিক্রি করে তুলে নাও, আবার যখন দেখা যাচ্ছে মার্কেট ডাউন এখন চুপ করে বসে থাকো, এখন কোনো এখান থেকে আমি টাকা তুলবো না, বরং উল্টো যদি মনে হয় কিছু টাকা এখানেতে ইনভেস্ট করে দিয়ে আরও কিছু ইউনিট কিনে নেওয়া যেতে পারে। তো এইভাবে যদি পলিসি করে চালান তাহলে কিন্তু আপনি এসডব্লিউপিটাকে কন্টিনিউ করে যেতে পারবেন এবং এটা আপনাকে জীবনভর কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন দিতে পারবে।